অরিত্র কাছে আসে। অরিত্র কালকে যে কায়দায় এই প্রতিবাদী মহিলাদের মধ্যে একজন আমাকে বলেছেন ভিক্ষা চাইতে আসেনি, ছিনিয়ে নেব, আমার মনে হয় তারপরে ঠিক ওনার কণ্ঠস্বর শুনেই নয়, কিন্তু ওনাদের মুডটা বুঝেই সম্ভবত মাথা ভাঙার হামলা, তারপরে বারাসাতে পুলিশের এই দাদাগিরি মস্তানি, আর তারপরে এই যে সাগর দত্ত মেডিকেল কলেজ, আমার মনে হয় এই রাজ্যের ভাগ্য এখন দুটো দিকে দুলছে। হয় এটা হাড়মাদ্রা শাসন করবে অথবা এটা মানুষ শাসন করবে, মানুষের মানে সভ্য সমাজের নিয়ম অনুযায়ী শাসিত হবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কোনটা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ছিনিয়ে তখনই কোনো জিনিস নিতে হয় যখন আমার যোগ্য বা প্রাপ্য কোনো জিনিস, সেটা আমি যখন আমার যোগ্যতা বা প্রাপ্য যে প্যারামিটার সেই প্যারামিটারের হিসেবে পাই না, তখনই, এবং আমার যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমাদেরকে সেই জিনিসটা ছিনিয়ে নিতে হয়। আজকে এই যে জাস্টিসটা আমরা পাচ্ছি না, বিভিন্ন কারণে পাচ্ছি না, সেই না পাওয়ার পেছনের মূল কারণগুলোর মধ্যে কোর্টের ইনভলভমেন্ট আছে, সিবিআই এর ইনভলভমেন্ট রয়েছে, এমনকি প্রশাসনের রকমারি বিষয় বৃত্তান্তগুলো রয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, এই যে আপনি আলোচনাটা আনছেন যেটা প্রাতিষ্ঠানিক খুন কি খুন না, দেখুন প্রাতিষ্ঠানিক খুন না প্রাতিষ্ঠানিক ধর্ষণ, তার থেকেও বড় কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আজকেও এই যে একটা মেডিকেল কলেজে এরকম একটা ঘটনা, নাকি প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ দেখানোর চেষ্টা, কোনটা? না, দেখুন, ব্যর্থ দেখানো। আচ্ছা, আপনি ভাবুন একবার অরিত্র, আপনি একজন শিক্ষিত নাগরিক, আপনি অভিনয় করেন ঠিক আছে, কিন্তু আপনি আইন নিয়েও চর্চা করেন। আপনি ভাবুন তো, নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব, যে বৈঠকে উপস্থিত থেকে সিদ্ধান্ত হয় এবং তারপরে এই দাগি সন্দীপ তারা দিতে থাকে ঘরটা ভাঙো, সেই বৈঠকটাকে আপনি স্বাস্থ্য সচিবের নির্দেশ দেওয়া বৈঠক বলবেন কি বলবেন না? আপনি এটা মানবেন কি মানবেন না, বা আপনি এটা মানতে চাইবেন কি না যে স্বাস্থ্যমন্ত্রীকে না জানিয়ে এত বড় ঘটনার পরে এমন জিনিস ঘটতে পারে না? স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে যদি না হয়, স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি জানতে, অর্থাৎ তিনি জানেন, তার সম্পূর্ণ জ্ঞানত এই ঘটনাটি ঘটানো হয়েছিল। যদি আমি ধরেও নিই যে স্বাস্থ্যমন্ত্রী জানতেন না, তাহলে লেজিসলেটিভ অথরিটিকে না জানিয়ে যদি এরকম একটা ডিসিশন হয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া উচিত। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন এই ধরনের কেসে কোথাও কোনো রকম ক্রাইম অকারেন্স হয়, সেই প্লেস অফ অকারেন্স ছাড়াও একটা লম্বা অ্যাডজাকেন্ট এরিয়া কিন্তু সেটা পার্ট অফ দ্য ক্রাইম সিন তৈরি হয়ে যায়। এটা যে কোনো ফরেন্সিকের ক্ষেত্রে আলোচনার বিষয়, বিশেষত যখন কোনো সিঁড়ি বা লিফট দিয়ে কোনো যাতায়াতের ব্যবস্থা থাকে, কোনো করিডোর দিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। এটা পুলিশের খুব বেসিক প্রোটোকল, যে কোনো ফরেন্সিক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করলেই আপনারা জানতে পারবেন যে শুধুমাত্র যেখানে খুনটা হয়েছে বা বডিটা পাওয়া গেছে সেটাই নয়, তার আশপাশের আরও কিছু অ্যাডজাকেন্ট জায়গাগুলো সেখানে কিন্তু ইটস আ পার্ট অফ দ্য ক্রাইম সিন, প্যাসিভলি সেটা জড়িত হয়ে যায়। কিন্তু তারপরেও সেখানে কিভাবে এই লোকগুলি ঢুকে গেল, ভাঙচুর করলো, অথবা এই দেওয়াল ভাঙার কাজ শুরু হয়ে গেল, তার মানে তো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা প্রশাসনিকভাবে এটা তারা চেয়েছিল যে ওখানে কিছু একটা জিনিস হোক। এবার যদি না হয়ে থাকে, তখন তো সিবিআই আসেনি, তাহলে তখন আপনারা কেন প্রপার ক্রাইম সিনটা প্রোটেক্ট করতে পারেননি? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি যদি ধরেও নিই যে সেই দিন একটা ম্যাসাকার হয়ে গেছে, ভুল তথ্য, এই মিটিংটা যাই হোক, এই মিটিংটার সত্যতা নিয়ে আমরা যদি প্রশ্নও তুলি, তাহলে আজকেও সাগর দত্তের মতো হাসপাতালে দাঁড়িয়ে কি করে এই ভাঙচুরটা হচ্ছে? তার মানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, চিকিৎসক, পেশেন্ট, তাদের কোনো সুরক্ষা নেই। আজকে এরকম 100-200 লোক, যদি সে সিপিএম না তৃণমূল না বিজেপি, সেটা আমার কনসার্ন না, ওখানে হাসপাতালের মধ্যে ঢুকে ভাঙচুর করছে, কাজ ভাঙছে, করছে, তাহলে শুধুমাত্র তো ওখানকার ছাত্রছাত্রী বা চিকিৎসকদের সুরক্ষা না, পেশেন্টরা রয়েছে, পেশেন্ট পার্টি রয়েছে, তাদের কোনো প্রাইভেসি নেই, তাদের কোনো মানে লাইফ সিকিউরিটির ব্যাপার নেই। প্রত্যেকটা হাসপাতালের সুরক্ষাটা কে দেবে? এখানে তো সিবিআই নেই, এখানে তো সুপ্রিম কোর্ট নেই, এটা তো রাজ্য সরকারের সুরক্ষাটা দেওয়ার কথা। আসলে প্রাতিষ্ঠানিকভাবে রাজ্য সরকার সুরক্ষা দিতে ব্যর্থ। একটা করাপশনকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যে বা ভুলকে ঢাকতে গিয়ে আরো 10টা ভুল এবং মিথ্যার অবতারণা করছে। অরিত্র, শুধু তাই না, আমি চিকিৎসকদের কথা ধার করেই বলছি, এতটা ধাপ্পাবাজ এবং বুজরুক এই সরকার যে এরপরে দলের মন্ত্রীদের, সরকারের মন্ত্রীদেরকে দিয়ে দলীয় দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করিয়ে মানুষের সামনে প্রমাণ করার চেষ্টা করে দায়টা সিবিআই এর। কীভাবে দেখাচ্ছি। তবে ব্রাত্য বসু আজকে যা বলেছেন, যা করেছেন, আজকে শিক্ষক দিবস, সম্ভবত ওনার শিক্ষকের নাম কালিদাস, যে কালিদাস ছড়া লিখেছিলেন, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেটে, বলেন কবি কালিদাস পথে যেতে যেতে। আমার মনে পড়ছিল বারবার আজকে কালিদাসের কথা। কালিদাসের ছাত্র না হলে এমন ডিমান্ড করা যায় না। কেন বলছি একবার নিজেরা শুনুন। ভারতীয় জনতা পার্টি তারা কলকাতা পুলিশের দেহ তথ্যকে চ্যালেঞ্জ করে বলেছে যে এখানে প্রমাণ লোপাট করা হয়েছে। কি প্রমাণ লোপাট করা হয়েছে? তাহলে কেন সিবিআই এটা কারোর সঙ্গে বিস্তারিত বিবরণ ভাগ করে নিচ্ছে না? যদি কেউ সিবিআই এর মতো সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা প্রমাণ লোপাট করলো, ওটাকে ডিস্টর্ট করলো,
সেই অপরাধীদের তারা এখনো কেন খুঁজে বার করলো না, বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না? কেন তাদের আইনের আওতায় তাদের এখনো আনতে পারলো না? কি লোপাট করা হলো, কারা করলো, কেন করলো, সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক, বা এইটা অন্তত নিশ্চিত করে বলুক যে এইটা লোপাট করা হয়েছে। সজলবাবু, একসময় নৈয়ায়িকরা এরকম তর্ক করতেন, বুঝলেন, তর্কে জেতার জন্য। কেউ হয়তো বললো যে এটি নেই, নৈয়ায়িক বললেন তাকে, যেটি নেই সেটি আমাকে একবার দেখাও, যেটি নেই সেটি কিভাবে নেই সেটা আমাকে দেখাও। আমার একদম মনে হচ্ছিল আদর্শ কালিদাসের ছাত্র। না না, আমি বুঝতে পারি কি লোপাট করা হয়েছে সেটা উনি দেখতে চান। লোপাট করার পর খারাপ লাগে যে আমি যে কলেজে পড়তাম উনি সেই কলেজের অধ্যাপক ছিলেন, কপাল ভালো ওনার ক্লাসে আমায় যেতে হয়নি। আমি একটা কথা বলি যে উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো যদি ঠিকভাবে ওনার কথাগুলো যেগুলো ওনার গ্রিভান্স সেগুলো যদি ফলোড হতো তাহলে মমতা ব্যানার্জিকে জেলে থাকতে হতো। কারণ যে প্রমাণগুলো লোপাট হয়েছে, যারা লোপাট করেছে, আরে তো ভাই পুলিশ বলো, স্বাস্থ্য বলো, তার সব কিছুর মাথায় মুখ্যমন্ত্রী। দেখুন, আমি এগুলোর মধ্যে যাব না। হ্যাঁ, মন্ত্রী হয়েছেন ঠিক কথা, হ্যাঁ, হবুচন্দ্র রাজার দেশে গবুচন্দ্ররা মন্ত্রী হয়েছে, আমি ওই নিয়ে আলোচনা করব না। আমি কতগুলো বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে এই যে ডিসি নর্থের কথায় আপনারা আলোচনা করছেন যে ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়নি কেন। আমি বলছি যে মেয়েটির বাবা লক্ষ লক্ষ শুধু টিভির মাধ্যমে, মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে দেখেছে তা নয়, মুখ ঢাকা ছাড়াও বহু মোবাইলের ক্যামেরায় তিনি বন্দী হয়ে গিয়েছেন, যেখানে তাকে ব্লার করা যায়নি। আমি বলছি উনি পরিষ্কার বলেছেন পাশের ঘরে ডিসি নর্থ আমায় টাকা দিতে গেছিল। আচ্ছা, আপনি তাকে অন্তত নিজের স্বচ্ছতা সরকার তার প্রমাণ করার জন্য তাকে সাময়িকভাবে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিতে পারত। আচ্ছা ছেড়ে দিন, যদি মনে করতো যে না মেয়েটির বাবা মিথ্যা কথা বলছে, তাহলে পুলিশের উচিত মামলা করা, পুলিশের তার সম্মান ফিরিয়ে আনতে মেয়েটার বাবার বিরুদ্ধে। আপনি বলুন যে মেয়েটার বাবা আজকে যদি মিথ্যা কথা বলে পুলিশের নামে, তো পুলিশের কি উচিত? হয় এই যতক্ষণ না এটা ক্লিন চিট হয়ে আসছে ততক্ষণ অবধি তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো, আমি সাসপেন্ড, বহিষ্কার, বরখাস্ত এসবের মধ্যে যাচ্ছি না। আর তা না হলে মানে এই ডিসি নর্থকে দিয়ে উচিত হচ্ছে ওই মেয়েটির বাবা মায়ের বিরুদ্ধে মামলা করা। এই দুটোর কোনোটাই করেনি, মুখ ঢাকছে। এই এতক্ষণ ভাইরাল ভিডিও, ফেক ভিডিও, ইন্দিরা মুখার্জির করা ওই লিংকগুলো মুছে দিয়েছে, প্রেস কনফারেন্সের লিংকগুলো মুছে দিয়েছে। উনি হচ্ছেন একজন দুর্বল খাদ, এখন বেটা ছেলে ফেস আর দেখতে চাইছে না। পুলিশের শিরদাঁড়ার সত্যি কি অবস্থা, ডাক্তাররা গেল তাদের কমিশনারের টেবিলে, কমিশনারের শিরদাঁড়ার রেপ্লিকায় মালা দিল, তার পদত্যাগ তারই হাতে দিল। এত নির্লজ্জ, সেটাও দু হাত পেতে নিল। যখন নিলি, আমার প্রশ্ন হচ্ছে সেই যখন পথে এলি শুধু কেন এত ঢং দেখালি? 24টা ঘন্টায় ডিলে করার তো কোনো যুক্তি ছিল না, এটা 24 ঘন্টা আগে করে নিতে পারতো, তাহলে অন্তত কলকাতার রাস্তাঘাট ট্রাফিক সেটা অন্তত বাঁচত। আমার প্রশ্ন হচ্ছে এই যে ভাইরাল ভিডিও যে পুলিশ কমিশনার দেখানোর চেষ্টা করেছেন, এই করেছেন, এখন এটা রোজ করছে। কদিন আগে পুলিশের ঘুষ খাওয়ার একটা ছবিতে, আপনি ছেড়ে দিন, এটা তো ধরছি মিস্টেক, পুলিশের ঘুষ খাওয়ার একটা ছবিতে যে একটা পুলিশ হাত পাতে একটা বাস থেকে না লরি থেকে টাকা নিচ্ছে, সেটা কেউ সামনে এসছে, সঙ্গে সঙ্গে বলে দিল না 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 এটা মিথ্যে কথা, এটা ফেক ছবি। আসলে ওই পুলিশের যদি সার্জেন্ট, তিনি ওখান থেকে ফাইন করছিলেন বলে একটা চালানের নাম্বারও অবধি দিয়ে দিল, 500 টাকার ফাইন সেটাও দেখিয়ে দিল। তারপর আবার একটা ভাইরাল ছবি সামনে এলো যে 1 বছর আগে, বছর খানেক আগে বেহালার বুকে একটা ঘটে যাওয়ার অ্যাক্সিডেন্টের ছবি ছিল ওটা, তখনই এই ছবিটা উড়িয়ে দিল। ফেক ভিডিওর জন্য একদিনে 280 জনকে এরা নোটিশ পাঠাতে পারে, ফেক নিউজ ছড়ানোর জন্য 280 জনকে নোটিশ পাঠাতে পারে, কারুকে সাংসদের কাছে পুলিশের লালবাজারের চিঠি যেতে পারে, সমন যেতে পারে। তাহলে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?